কম খরচে যারা মানসিক রোগের চিকিৎসা নিতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কম খরচে আপনি মানসিক রোগের চিকিৎসা নেবেন, তাহলে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবে বর্তমান সময়ে আমরা সবাই চাই, ফাইন্যান্সিয়াল বা অন্যান্য কারণে বিভিন্ন রকমের ক্রাইসিস তৈরি হয়, বিভিন্ন রকমের লাইফ লিড করতে গিয়ে অনেক রকমের চ্যালেঞ্জ স্ট্রাগলের ভিতর দিয়ে আমাদের যেতে হয়। এই চ্যালেঞ্জগুলো হয়তো আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে খুব কঠিন হয়ে যায়। তো আমরা সবসময় চাই যে আমাদের অন্তত খরচটাকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় সেই জিনিসটি, এবং সাথে সাথে আমরা কিন্তু প্রোডাক্টিভিটিতে বাড়াতে চাই, অর্থাৎ আমি যেন আরও ভালোভাবে চলতে পারি সেই বিষয়টাও করতে চাই। এখন আমরা যখন স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্য কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। এক হলো শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এবং ধর্মীয় স্বাস্থ্য। প্রত্যেকটা স্বাস্থ্যই খুবই গুরুত্বপূর্ণ। কোনো ক্রমে যদি কোনো একটা স্বাস্থ্যে সমস্যা দেখা দেয়, তাহলে অন্যান্য স্বাস্থ্যের যে ক্ষেত্রগুলো সেগুলোতেও সমস্যা দেখা দেয়। মনে করেন আপনার শারীরিকভাবে আপনি খারাপ আছেন, দেখবেন আপনি মানসিকভাবে দুর্বল হয়ে গিয়েছেন, হয়তো আপনার একটু রাগ কাজ করে, অস্থিরতা কাজ করে, কারো কথা শুনতে ইচ্ছা করছে না, কোনো কাজে মনোযোগ দিতে ইচ্ছা করছে না, অথবা কর্মক্ষেত্রে হয়তোবা আপনি কোনো কিছু করতে যাচ্ছেন না। তাহলে কি হলো, শারীরিক স্বাস্থ্য যখন খারাপ থাকছে অন্যান্য স্বাস্থ্যগুলো খারাপ থাকছে। তাহলে শরীরের উপরে আমরা খুব মনোযোগ দিই, শরীরটাকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু শরীরের মতো আমাদের মনও একটা আছে, যেটাও একটা ক্ষেত্র যার ভিতরেও অনেক কিছু দরকার হয়, সেলফ কেয়ারের জায়গাটা দরকার হয়। আমরা শরীরের যত্নের ক্ষেত্রে আমরা কি করি, আমরা বিভিন্ন রকমের টেস্ট করি, আমরা কি ধরনের চিকিৎসা নিতে হবে, কার কাছ থেকে নিতে হবে সেটা খোঁজ করি, সেটা নেই। আমাদের মন যে আছে, আমাদের শরীরের ভিতরে একটা মন আছে, সেটা কোথায় থাকে? আমাদের ব্রেনে থাকে। এই ব্রেনের স্বাস্থ্যের একটা যত্ন দরকার আছে, একটা চিকিৎসার দরকার আছে, সেটা অনেক ক্ষেত্রে আমরা জানি না বা অনেক সময় আমরা কেয়ারও করি না। আমার এক ম্যাডাম আছেন, আমার টিচার, ফ্যাকাল্টি, সে বলেছিল আমাদের শরীরের সব থেকে যে জায়গাটা, যে কম্পোনেন্টটায় আমরা খুব কম গুরুত্ব দিই সেটা হলো মন। একজনের মনটা খারাপ হয়েছে, একজনের ডিপ্রেসড মুডে আছে, সে হয়তো আজকে অফিসে যেতে ইচ্ছা করে না, হয়তো তার স্কুলে যেতে ইচ্ছা করে না, কিন্তু আশেপাশের লোকজন বলবেন না এটা কোনো ব্যাপার না, স্কুলে যাওয়া ভাল লাগবে। অথচ আমার হয়তো একটু জ্বর আসলো, তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, আজকে তোমার স্কুলে যেতে হবে না। তাহলে এই বিষয়টা দ্বারা আমরা কি বুঝি, যে আমরা মনের যত্ন কি নেই নাকি নেই না। এখন মানসিক সমস্যা হতে গেলে আপনি নিজে নিজে কিছু সেলফ কেয়ার টেকনিক ব্যবহার করতে পারেন। যেমন হয়তো আপনি একটু রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, আপনার সাপোর্ট গ্রুপ যারা আছে তাদের সাথে আপনার মন খুলে আপনার কথাগুলো বলতে পারেন। যদি সেটা সম্ভব হয় এবং যদি দেখেন তার মাধ্যমে আপনার মনটার কষ্ট, রাগ, অভিমান খুব ভালো হচ্ছে, দ্যাটস গুড। যদি ভালো না হয় তাহলে আপনার প্রফেশনাল সাহায্য লাগবে। ইনিশিয়ালি আপনার আচরণগত যে বিষয়গুলো বা সমস্যাগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে এর কোনো ওষুধ নাই, আচরণগত যে সমস্যা। এখন সেক্ষেত্রে কী করতে হয়, কিছু সিস্টেমেটিক ওয়ে করতে হয়। সেটা কি, আপনার হয়তো কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হয়। এখন কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে গেলে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনি কার কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিচ্ছেন। যদি কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যার একাডেমিক কোয়ালিফিকেশন এমফিল ডিগ্রি, তার কাছ থেকে আপনি কাউন্সেলিংটা নিতে পারেন, সে যদি প্রফেশনাল ফিল্ডে তার ডিগ্রিটি নিয়ে থাকে। এখন প্রফেশনাল ফিল্ড হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি। এখানে এমফিলটাও প্রফেশনাল লেভেলের, অর্থাৎ তারা যখন এমফিল করে তখন তাদের ইন্টার্নশিপে থাকতে হয়, তাদের পেশেন্ট ডিল করতে হয়। এখন অন্য অন্য জায়গাতে যদি থাকে বা এমফিল না করাও থাকে, সেক্ষেত্রে হয়তো বা সে মাস্টার্স করে আপনার যদি কাউন্সেলিং করায়, আপনার যে সমস্যাটি, সেই সমস্যাটি যে পর্যায়ে ছিল তার থেকে আরও খারাপ হতে পারে। আপনি কি সেটাকে মেনে নেবেন? হয়তোবা এমন হতে পারে যে আপনি যে কাউন্সেলিং করতে গিয়েছেন সে বরং তাকে কাউন্সেলিং করতে হচ্ছে। কারণ আমরা যারা এই প্রফেশনে আছি আমাদের নিজেদেরকে কেয়ার করতে হয়, হয়তোবা ওই ব্যক্তি যার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছে সে নিজেকে কেয়ার করছে না,
তখন কি করবে? সে হয়তো বা কান্না করে যে দিল, সে আপনার রাগ করে ফেললো, আপনার কথা সে শুনছে না, অস্থির। তাহলে কি হলো? আপনি এই যে তার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন, সে একটা এখান থেকে ভ্যালু পাচ্ছে, তাহলে সে হয়তো বা আপনার মাধ্যমে কাউন্সেলিংটা সে পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ফি এর বিষয়টা খুব বেশি গুরুত্ব এই ক্ষেত্রে দেওয়া দরকার হবে না যদি না আপনি ওই ধরনের প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট না পান। এখন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট কারা? সেটা তো বললাম যে যারা প্র্যাকটিস করে রেগুলারলি কোনো একটা চেম্বারে বা হসপিটাল সেটিংয়ে, সাথে সাথে তার এমফিল ডিগ্রি আছে, তারা কেবলমাত্র কাউন্সেলিং সাইকোলজিস্ট এটা লিখতে পারবে। যাদের এমফিল নাই, শুধুমাত্র মাস্টার্স আছে, তারা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট লিখতে পারবে। এর নিচে যারা আছে তারা ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট। এখন যারা প্রফেশনাল আছে তাদের কাছ থেকে যদি আপনি বেশি ফি দিয়েও কাউন্সেলিংটা নেন, তাহলে দেখবেন যে তার হয়তোবা 10টা সেশনে আপনি যা পাবেন, হয়তোবা ওই ব্যক্তি যে হলো প্রফেশনাল না বা ওই ধরনের একাডেমিক অ্যাচিভমেন্ট নেই, তার কাছ থেকে হয়তোবা এর থেকে 5 গুণ 7 গুণ 10 গুণ নেওয়া লাগবে, তারপরও হয়তোবা ওই জায়গাটাতে পৌঁছাতে পারবেন না। যেটি আমার আরেকটা ভিডিওতে এই নিয়ে বলা হয়েছে, একদম এক্সপিরিয়েন্স সহ আমার যে বিষয়গুলো সেগুলো শেয়ার করা হয়েছিল, আপনারা চাইলে দেখতে পারেন। সো কাউন্সেলিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা গুরুত্ব দেবেন যে আসলে আপনি কার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন। সেক্ষেত্রে আপনার দেখবেন গুরুত্বটার অনুযায়ী আপনি ভালো কিছু পাবেন। সো এটাই আমার মেসেজ ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।